নাগরিক শোক সভায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ। সপরিবারে যোগ দেন তারেক রহমান। শোককে শক্তিতে পরিণত করে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান বক্তাদের। তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, দেশের নেত্রী হয়ে উঠেছিলেন। প্রতিরোধ নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, এই যে উদারতা, সেটা যদি আমরা নিজের মনে প্রাণে গ্রহণ করতে পারি, তাহলে বাংলাদেশের একটা বিরাট অবদান থাকবে। এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে, আর সেই শক্তিকে রূপান্তরিত করবে কিভাবে? ভোট দিয়ে। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া। স্লো পয়জনিং করে মৃত্যুমুখে ঠেলে দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। চিকিৎসা প্রক্রিয়া ও ব্যবস্থাপত্র তদন্তের আহ্বান। খালেদা জিয়ার এই ধরনের অবহেলা লিভার ফাংশন দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন। 268 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা। নীতি থেকে বিচ্যুতির অভিযোগ অস্বীকার জামায়াতের। ভয়াবহ আগুনে তছনছ দুটি পরিবার। নারী শিশু সহ উদ্ধার 11। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু। কয়েল থেকে দুর্ঘটনার ধারণা। কৃত্রিম সংকট দেখে এলপিজির বাজারে হরিলুট। দ্বিগুণ দামে কিনতে রাজি হলেই মিলছে বিপুল সিলিন্ডার। নানা অজুহাত ব্যবসায়ীদের। সিন্ডিকেটকে দায়ী করছে ভোক্তা অধিকার। এবং ট্রাম্পের দর কষাকষির চাল নতুন মার্কিন ভিসা নীতি। নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হবেন যুক্তরাষ্ট্র অভিবাসন প্রত্যাশীরা। রেমিট্যান্সের প্রভাব, কৌশলী কূটনীতির পরামর্শ। নাগরিক শোক সভায় স্মৃতিচারণ করা হলো বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনে। এতে অংশ নিয়ে আপসহীন নেত্রীর আদর্শে নতুন দেশ গড়ার ডাক দেন বক্তারা। শোককে শক্তিতে পরিণত করে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিশিষ্টজনদের। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই আয়োজনে সপরিবারে যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেখব আহমেদ সালেহিনের রিপোর্ট। গৃহবধূ থেকে রাজনীতির কণ্টকাকীর্ণ রাজপথে আগমন যার, যিনি মানুষের অধিকারের প্রশ্নে অটল। স্বাধীনতা সার্বভৌম নিশ্চিতে একজন অতন্দ্র প্রহরী হয়ে আগলে রেখেছিলেন 56,000 বর্গমাইলের সীমানা। লাল সবুজের পতাকার কাণ্ডারি গণতন্ত্রের আপসহীন নেত্রী অপরাজেয় বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা। বাংলাদেশের কাছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অরাজনৈতিক সংগঠন নাগরিক সমাজের আয়োজনে নাগরিক এই শোক সভায় যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ বিভিন্ন পেশার ব্যক্তিরা যুক্ত হন এই সভায়। 2009 সালের শুক্রবার দুপুরের পর শুরু হয় সভা। বিকেল 4টার কিছু আগে অনুষ্ঠান স্থলে আসেন মরহুমা বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও। বক্তারা খালেদা খানম পুতুল থেকে বেগম খালেদা জিয়া হয়ে ওঠার সংগ্রামের জীবনকে স্মরণ করেন। প্রতিরোধ নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। উনি কিন্তু ইজিলি বলতে পারতেন যে আমি প্রতিশোধ চাই না, কিন্তু আমি ন্যায় বিচার চাই আমার বিরুদ্ধে যা করা হয়েছে। এটা উনি বললেন না। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ। সবাই বলেন যে তিনি আপসহীন নেত্রী। এই অভিধা তার ভাগ্যে জুটেছিল এই প্রথম পর্বে। আর শেষ পর্বে মানুষ আমরা দেখলাম, যেটা তার মৃত্যুর পরে প্রমাণিত হলো, যে তার প্রতি যে সাধারণ মানুষের আবেগ, ভালোবাসা এবং সহানুভূতি, সেটা হচ্ছে তার সেই ভিকটিম ইমেজ। এবং মানুষ এই দুটোকে চিরদিন স্মরণ রাখবে। উপস্থিত সবাই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে বেগম জিয়ার ত্যাগ, সংগ্রাম ও আদর্শকে ধারণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই যে আজকে শোকসভা, এই শোকসভা যদি রিয়েলি অর্থবহ, মিনিংফুল করতে হয়, তাহলে এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। আর সেই শক্তিকে রূপান্তরিত করবে কিভাবে? ভোট দিয়ে, ভোট কেন্দ্রে গিয়ে। সুতরাং দয়া করে আপনার ইলেকশন বানচাল হতে দেবেন না। খালেদা জিয়ার মৃত্যুতে সময়ের মৃত্যু হয় নাই, ইতিহাসের মৃত্যু হয় নাই। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন। মৃত্যুর মধ্য দিয়ে পরিষ্কারভাবে প্রমাণ করে গেছেন
যে তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন। নাগরিক শোক সভার সভাপতি সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোজাসের হোসেন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা দেওয়ার আহ্বান জানান। তারই রাজনৈতিক জীবন, গণতন্ত্রের প্রশ্নে অবস্থান, ব্যক্তিগত ত্যাগ ও জাতীয় ইতিহাসে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে তাদের সন্তান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রকে সুসংহত করবেন বলেও প্রত্যাশা জানান বক্তারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। স্লো পয়জনিং করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। অপচিকিৎসায় লিভার সিরোসিস দানা বাঁধে তার শরীরে। এমন গুরুতর অভিযোগ করেছেন বেগম জিয়ার চিকিৎসক দলের প্রধান ডাক্তার FM সিদ্দিকী। বেগম জিয়ার নাগরিক শোক সভায় এই অভিযোগ করেন তিনি। এ বিষয়ে তদন্তের দাবি জানান বিশেষজ্ঞ এই চিকিৎসক। ফ্যাসিস্ট হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছিলেন বেগম খালেদা জিয়া। উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলার রায়ে জেলে পাঠানো হয়েছিল তাকে। এই সময়ে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে করা হয় অবহেলা। নাগরিক শোকসভায় অংশ নিয়ে সেসব ঘটনার বর্ণনা দিলেন বেগম জিয়ার চিকিৎসক। বেগম জিয়ার 2 বছর 1 মাস 13 দিন কারাভোগ, জামিন এবং চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হওয়া, গণতন্ত্রের সংগ্রাম সহ নানা দিক তুলে ধরেন বক্তারা। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী দিলেন চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান, কারাবন্দী থাকা অবস্থায় সরকার নির্ধারিত চিকিৎসক দল তাকে মিথোটেক্স ঔষধ প্রয়োগ করেন। ডাক্তার FM সিদ্দিকী জানান, মিথোটেক্স ঔষধ রোগীকে খাওয়ানো হলে কিডনির কার্যকারিতা নিয়মিত পরীক্ষা করতে হয়, কিন্তু বেগম জিয়ার ক্ষেত্রে তা করা হয়নি। এর পার্শ্ব প্রতিক্রিয়ায় লিভার সিরোসিসে আক্রান্ত হন বেগম জিয়া। চিকিৎসা প্রক্রিয়া এবং চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্রগুলোর তদন্ত দাবি করেন তিনি। বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, তৎকালীন মেডিকেল ইউনিভার্সিটির যে চিকিৎসকরা কোর্টকে রিপোর্ট দিয়েছিল, সেখানে লিভারের রোগের কোনো উল্লেখই ছিল না। অর্থাৎ দে ওয়ার নট অ্যাওয়ার অর দে হিডেন দ্য ট্রু ফ্যাক্ট যে ম্যাডাম লিভারের রোগী। এই ধরনের অবহেলা, লিভার ফাংশন দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। দ্যাট ওয়াজ এ উইলফুল নেগলিজেন্স। এটা ওনাকে হত্যা করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। বিচারের নামে প্রহসনের নানা উদাহরণ তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আমি এতিমের টাকা মেরে খেয়েছি। বেগম খালেদা জিয়ার এমন বিস্ময়সূচক বাক্যকেও আদালতে স্বীকারোক্তি হিসেবে গণ্য করা হয়েছিল। ওনার একটা অদ্ভুত বিচার হয়েছিল, উদ্ভট বিচার। সেই বিচারে উনি এত শকড হয়েছিলেন, অন্য পক্ষের আইনজীবীর কথা শুনে উনি অবাক হয়ে বলেছিলেন যে আমি মেরে খেয়েছি এতিমের টাকা। বিস্মিত এবং ব্যথিত হয়ে বলেছিলেন। এই বাক্যটাকে বিচারক লিখেছিল যে বেগম জিয়া নিজেই স্বীকার করেছেন যে উনি কাজটা করেছেন। এত জঘন্য একটা বিচার হয়েছে, এটার বিপক্ষে বিবৃতি লিখে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, মানে ফোন করেছি বিভিন্ন মানুষকে, 4 জনের বেশি রাজি হয় নাই। মঞ্চ যখন স্মৃতিচারণ চলছে, দর্শক সারিতে তখন হাজারো মানুষ। সবারই প্রত্যাশা আগামী প্রজন্ম শিক্ষা নেবে বেগম জিয়ার আপোষহীনতার। পুরো শহরটাকে বিরান করে চলে গেল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভায় কয়েকজন সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি বিটে কর্মরত সাংবাদিকরা। প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানিয়েছেন, সময় টিভির বিশেষ প্রতিনিধি আহমেদ সালেহীন যখন লাইভ দিচ্ছিলেন, তখন আয়োজক কমিটির সদস্য সচিব সালেউদ্দিন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। গ্রিন টিভি রিপোর্টার আহসান হাবিব সহ কয়েকজনের সঙ্গে আপত্তিকর আচরণ করেন সালেউদ্দিন। বিএনপি বিটের সাংবাদিকরা মনে করেন, সালেউদ্দিনের এমন আচরণ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। দীর্ঘ সময় প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালন করে আসা বিটের সাংবাদিকরা যাতে পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়েন তা নিশ্চিতে দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিকেরা। অবশেষে 11 দলীয় জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিল ইসলামী আন্দোলন। 268 আসনে প্রার্থী দিয়ে বাকি 32টিতে সমর্থন দেবে আদর্শে মিল থাকাদের। জোট ছাড়ার পেছনে জামায়াতের দায় দেখছেন তারা। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে জোট রক্ষায় শুরু থেকে আন্তরিক ছিল বলে দাবি
জামায়াতের। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। 11 দলীয় নির্বাচনী সমঝোতা জোটে থাকছে না জোটের অন্যতম উদ্যোক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজনীতির মাঠে যখন এই আলোচনায় সরগরম, ঠিক তখন রাজধানীর পুরনো পল্টনে নিজ কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলন আয়োজন করে দলটি। ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান ঘোষণা দেন যে নীতি, আদর্শ এবং স্বপ্ন নিয়ে জোটের শুরু তা এখন বিদ্যমান নেই। এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। এই ভাঙনের পেছনে দায়ী করা হয় জামায়াত ইসলামীর কর্মকাণ্ডকে। তবে জোট ভাঙলেও এখনই বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নেই বলেও জানান দলটির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সেজন্য আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে ইসলামী আন্দোলনের তোলা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে জামায়াত নেতাদের দাবি, 11 দলের সমঝোতা তৈরিতে তারা শুরু থেকেই ছিল আন্তরিক। এটা সবার সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই আসনগুলো বন্টন হয়েছে। এটা এমন না যে কাউকে চাপিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা এবং বাস্তবতাকে সামনে রেখে সম্মান এবং মর্যাদার ভিত্তিতে এই কাজটি করা হয়েছে। এই সমস্ত যেটা ওনারা বলছেন সেই সমস্ত কোনো দাবিগুলো ছিল না। দাবিগুলো তো খুবই স্পষ্ট, 5 দফা দাবি ওনারা বক্তৃতা দিয়েছেন, আমরা দিয়েছি, সবাই বলেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে আরও আলোচনায় এখনো আশাবাদী জামায়াত, দাবি এই নেতার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা থেকে নির্বাচনী সফর শুরু করবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। 22 জানুয়ারি ঢাকা মহানগরীতে এবং 23 ও 24 জানুয়ারি উত্তরবঙ্গ সফর করবেন তিনি। রাতে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের কর্মকর্তা মুজিবুল আলম। জামায়াত আমির 22 জানুয়ারি নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15-তে গণসংযোগ করবেন। 23 জানুয়ারি বেলা 2টায় দিনাজপুরের গড়ি শহীদ ময়দানে, বিকাল 4টায় ঠাকুরগাঁও এবং সন্ধ্যায় রংপুরের জনসভায় বক্তব্য রাখবেন। 24 জানুয়ারি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। ওই দিন গাইবান্ধার পলাশবাড়িতে জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত আমির। প্রকাশ্য দোকানে নয়, মুঠোফোনে দর দাম ঠিক হলে ব্যবসায়ীরা অজানা স্থান থেকে হাজির করেন এলপিজি সিলিন্ডার। মুনাফালোভী ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করছে কৃত্রিম এই সংকট। এম এ আজিমের রিপোর্ট। সংকটের দোহাই দিয়ে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের এ যেন ইঁদুর বিড়াল খেলা। দোকানগুলোতে শুধুই খালি সিলিন্ডার, বলা হচ্ছে গ্যাস নেই। গ্যাসের সংকট, কাস্টমার এসে বারবার বিরক্ত করে, এজন্য গ্যাস বন্ধ রাখছে। তবে মুঠোফোনে দ্বিগুণ দামে মেলে গ্যাস সিলিন্ডার প্রাপ্তির আশ্বাস। সকালে একজন একটা আয়না দিয়েছিলাম, 2500 টাকা বিক্রি করছে। একটি দুটি নয়, আসে ভ্যান ভর্তি গ্যাস সিলিন্ডার। তবে সময় টিভির ক্যামেরা দেখে ছুটতে থাকেন দিক বিদিক। গোপনে টঙ্গীর নতুন বাজারের একটি গোডাউনে সময় সংবাদ, সেখানে ভর্তি সিলিন্ডার, পুরোদমে চলছে বেচা বিক্রি। এবার সংকট নয়, ড্যামারেজের দোহাই দিয়ে দাম বৃদ্ধির দাবি সরবরাহকারীর। সমস্যা হলো কি, আমাদের একটা গাড়ি গেলে আপনার 10 দিন 12 দিন বসে থাকে, ওইটার একটা ড্যামারেজ দিতে হয়। নিত্য প্রয়োজনীয় সিলিন্ডার গ্যাস নিয়ে এমন অবস্থা চলছে দেশ জুড়ে। ফোনে ফোনে যোগাযোগ করে পাইবেন, যাত্তন যা নিয়ে পারে। দোকান ভর্তি খালি সিলিন্ডার, বলা হচ্ছে গ্যাস সিলিন্ডারের সংকট। অথচ বাড়তি টাকা দিলে ঠিক দোকানের সামনে থেকেই মিলছে গ্যাস সিলিন্ডার। কৃত্রিম এ সংকটের কারণ আসলে কি, সে প্রশ্নেরই উত্তর মেলাবো আমরা। 12 কেজির একটি সিলিন্ডার গ্যাস নির্ধারিত দামে বিক্রি করলে খুচরা ব্যবসায়ীর লাভ হয় 50 টাকা। এতে একজন খুচরা বিক্রেতা প্রতিদিন 200 সিলিন্ডার বিক্রি করলে লাভ হয় 10,000 টাকা। তবে সংকট ধরে রেখে বিক্রি করলে প্রতিটিতে লাভ করতে পারেন 800 থেকে 1000 টাকা। এতে লাভের অঙ্ক দাঁড়ায় 1.5 থেকে 2 লাখ টাকা। সে হিসেবে সংকট ধরে রেখে সারা দেশে 4 কোটি গ্রাহকের থেকে লাভ করছেন প্রায় 32,000 কোটি টাকা। কিছু অসৎ ব্যবসায়ী দেখা যাচ্ছে তারা হয়তো কোনো জায়গায় মজুদ রয়েছে, তাদের মজুদ রয়েছে যারা বেশি টাকা দিচ্ছে তারা ঘেঁষ পাচ্ছে। এলপিজি আমদানি নিয়ে পিআইডির তথ্য বলছে গত নভেম্বর মাসে 1,05,000 মেট্রিক টন এলপি গ্যাস আমদানি করা হয়।
তখনও সংকট হয়নি। তবে পরের মাসে আরও 22,000 মেট্রিক টন বেশি গ্যাস আমদানি হলেও শুরু হয় সংকট। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। নির্মল আলোয় যখন পুরো শহর জেগে উঠেছিল ছুটির আমেজে, ঠিক তখনই উত্তরার আবাসিক ভবনে জ্বলে উঠল মৃত্যুর লেলিহান শেখা। আগুনের ধোঁয়ায় প্রাণ হারিয়েছেন নারী শিশু 6 জন। নিমিষেই তছনছ 2 পরিবারের সাজানো সংসার। ছাদ বন্ধ থাকায় বের হতে পারেননি অনেকে। কয়েদের আগুন থেকে সূত্রপাত বলে ধারণা স্বজনদের। শুক্রবার সকাল 7:50 উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর সড়কের 7তলা এই আবাসিক ভবনটি হঠাৎ করেই পরিণত হয় অগ্নিকুণ্ডে। ভবনের 2য় তলা থেকে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। খবর পেয়ে 15 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় উত্তরার ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। ভবনের ছাদে তালা লাগানো থাকায় বের হতে পারেননি অনেকে। বেলকুনি দিয়ে হাত ইশারা করতেছে, কারোর হাত পড়ে গেছে, কেউ বাচ্চা চেল্লাচেল্লি করতেছে। তবে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ছড়ে পড়ে তাজা প্রাণগুলো। যারা জানালার থেকে কান্নাকাটি করছে ওনাকে আমরা বলছি ছাদে চলে যান, ওনারা বলছে ছাদের গেট লক করা। জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন নিহতদের শরীরে তেমন কোনো পোড়া ক্ষত নেই। আগুনের ভয়াবহ ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। 6টি মৃত্যুর সংবাদ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। পরবর্তীতে আমরা স্যারদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব আমরা পরবর্তী কি পদক্ষেপ হবে। আগুনের উৎস 2য় তলা থেকে হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় 6 জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ভবন থেকে 11 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এদিকে এই ঘটনায় পিবিআই, সিআইডির প্রতিনিধি দল সহ বেশ কয়েকটি সংস্থা আগুন লাগার কারণ খোঁজায় তদন্ত করছে। ফায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন 11টার সময়। যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতিমালায় স্বল্পমেয়াদী ভিসাধারীরা নিষেধাজ্ঞার আওতায় না পড়লেও ক্ষতিগ্রস্ত হবেন স্থায়ীভাবে অভিবাসন প্রত্যাশীরা। বিশ্লেষকরা বলছেন শুল্ক নীতির মতো নতুন এই অভিবাসন নীতি হতে পারে ট্রাম্প প্রশাসনের দর কষাকষি বা কূটনৈতিক চাল। ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। হয়তো স্বপ্নের দেশ আমেরিকার কোনো নগরীতে ঘুরে বেড়ানো বাস্তবে ধরা দিতে পারে, কিন্তু চাইলেই এখন আর বাংলাদেশের কোনো নাগরিকের মার্কিন মুলুকে গিয়ে নতুন করে বসত গড়া আপাতত সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির কারণে 21 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি আর্থিক সুবিধার উপর নির্ভরশীল হতে পারেন এমন ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে ট্রাম্পের কঠোর সিদ্ধান্তের আওতায় আসা 75 দেশের তালিকায় আছে বাংলাদেশের নামও। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন পড়াশোনা, পর্যটন, ব্যবসায়িক কিংবা অস্থায়ী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না নিষেধাজ্ঞা। তবে ট্রাম্পের নতুন আদেশে স্থায়ীভাবে আটলান্টিক পাড়ি দেওয়ার পথ আপাতত বন্ধ। ঘোষণাতে প্রথমে মনে হচ্ছিল যে হয়তো ঢালাওভাবে সব রকম ভিসা বন্ধ, তারপরে বোঝা যাচ্ছে না ইমিগ্রেন্ট ভিসা। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি অফিসের তথ্য মতে 2023 সালে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পান 18,240 বাংলাদেশি। বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ রেমিটেন্সও আসে দেশটি থেকে। ওখানে যে জনগোষ্ঠী আছেন এবং তাদের যে আত্মীয় স্বজন এখানে আছেন সেটাকে যদি আমরা দেখি তাহলে আমার আশঙ্কা এখানে বেশ কিছু মানুষ এই জটিলতার মধ্যে আটকে যেত। সেই জায়গায় রেমিটেন্স কমবার একটা আশঙ্কা তো আছেই। তবে শুল্কহার আরোপের মতো অভিবাসন নীতিও ট্রাম্পের দর কষাকষির কৌশল হতে পারে এমনটা মনে করেন অনেকে। এইটা মনে হয় যে প্রেসিডেন্ট ট্রাম্পের নেগোসিয়েট করার একটা চাল বা একটা পদক্ষেপ। একই সঙ্গে আইনি বিষয়ে মার্কিন প্রবাসীদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আসলে বাংলাদেশি সেখানে এমন কেউ আছেন। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। দমনপীড়ন ও হত্যাকাণ্ড বন্ধ না হলে ইরানে সামরিক অভিযান সহ সব বিকল্প টেবিলে রাখা হয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে 800 বিক্ষোভকারীর ফাঁসি দণ্ড কার্যকর স্থগিত করেছে তেহরান। অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ঠেকিয়েছে সৌদি আরব, কাতার, ওমান, মিশর বলে খবর প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। এর মধ্যে নতুন করে ইরানের 18 ব্যক্তি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।